গীতা, হিন্দু ধর্ম, রামকৃষ্ণদেব, মা সারদা, বিবেকানন্দ, এইসব হচ্ছে আমাদের সাধারণত চর্চার বিষয় থাকে, আলোচনার বিষয় থাকে। নিবেদিতার উপরে বিশেষ একটা হয় না, অনুষ্ঠানও হয় না, বলতেও হয় না, সুযোগও আসে না, পড়াশোনাও হয় না। আমার এই কথাটা ধরেই বোঝা যাবে যে কম বেশি আমরা সকলেই প্রায় নিবেদিতার সম্বন্ধে অজ্ঞ। আমাদের অজ্ঞ করে রাখা হয়েছে। স্কুলে, কলেজে, পাঠশালায়, ইউনিভার্সিটিতে কোথাও সিলেবাসে নিবেদিতা নেই, ইচ্ছা করেই নেই। কিন্তু হয়তো দেখা যাবে, কিন্তু ভগিনী নিবেদিতা সেভাবে নেই, তিনি উপেক্ষিতই থেকে গেছেন। হয়তো বড় জোর আমরা একটা কি দুটো নিবেদিতা স্ট্যাচু তৈরি করে আমাদের কর্তব্য সেরেছি। তার কারণ হচ্ছে আমরা ভীষণ রকমের অকৃতজ্ঞ জাতি। মহামানব, মহামনীষী, যারা মহিষী, যারা আমাদের জন্য জীবন উৎসর্গ করে গেছে, যাদের ঋণ আমরা হাজার চেষ্টা করলেও শোধ করতে পারবো না, অপরিসীম ঋণে আমরা যাদের কাছে ঋণী, তাদেরকে শ্রদ্ধা করা দূরের কথা, এমনভাবে আমাদেরকে লেখাপড়া শিখে তৈরি করা হচ্ছে যাতে আমরা তাদেরকে অশ্রদ্ধা করি। আজকে এখানে নিবেদিতার উপরে বলবো শুনে কয়েকজন আজকেই আমাকে ভক্ত বলছিল, আজকালকার ছেলেমেয়েরা সব মহাপুরুষদের অশ্রদ্ধা করে, উপহাস করে, কটূক্তি করে। তাই বললাম সেটা করবেই স্বাভাবিক। পেঁচাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পেঁচা, তোমাকে দিনের বেলা দেখা যায় না কেন? দিনের বেলা সবাই ঘোরাঘুরি করে, তুমি কেন বেরোবো না? বলছে জানো না, সূর্যের সঙ্গে আমার শত্রুতা আছে, সূর্যের সঙ্গে তো আমার বাড়ি, ওই জন্য আমি ওর মুখ দেখতে চাই না, ওই জন্যে আমি দিনের বেলা বেরোই না। সূর্য যখন রাত্রে থাকে না আমি তখনই বেরোই। পেঁচা রাষ্ট্র করে দেয়, পেলে কোনো ছুতা, জানো না আমার সাথে সূর্যের শত্রুতা। আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হচ্ছে অন্ধকারের কোটরবাসী পেঁচা, সে সূর্যের আলোর যে প্রখর ক্যাপাসিটি নেই যে সূর্যের আলো সহ্য করতে পারে, কিন্তু তার এই উইকনেস, তার এই দুর্বলতা, সেটাকে ঢাকবার জন্যে সে বলছে সূর্যের সঙ্গে আমার শত্রুরা, বাজে লোক, ওই জন্য মুখ দেখবো না বলে দিকে করে দেবো। আমরা আজকাল এমন ভাবে তৈরি হয়েছি, আমাদের জেনারেশন এমনভাবে তৈরি হয়েছে, লর্ড মেকলের প্রবর্তিত শিক্ষা যা আজও চলছে, সেই পাশ্চাত্য শিক্ষা, যার দ্বারা আমাদের ঐতিহ্যের প্রতি আমাদের যাতে অশ্রদ্ধা আসে, সেই শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি। তারই ফলস্বরূপ আমরা জানি যে আমরা জীবনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো না। যাতে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারি, যাতে আমরা ক্লিপ হই, যাতে আমরা মেরুদণ্ডহীন জেলিফিশ হই, সেইভাবে মহাপুরুষ কোনদিন হতে পারবো না। আমরা যেটা পারবো ওদের নিন্দা করতে পারবো, এটি আমরা করি। সুতরাং এর মধ্যে আশ্চর্যের কিছু নেই। যাই হোক, আজকে আমরা যতটুকু পারি নিবেদিতাকে স্মরণ করব, তার সম্বন্ধে জানার চেষ্টা করব, শ্রদ্ধা করব, এবং সামান্য একটু এখানে বলবো বলে চিন্তা ভাবনা করতে গিয়ে মনে হচ্ছিল যে নিবেদিতার জীবন এবং বাণী এবং তার শিক্ষা আমাদের প্রতিটি ভারতবাসীর জানা প্রয়োজন, ভীষণভাবে জানা প্রয়োজন। আমার তাই মনে হচ্ছিল যে এবার আমি অনেককেই বলবো যে নিবেদিতার যারা বাংলা জীবনী পড়তে পারে বাংলা জীবনী পড়ুক, যারা ইংরাজিতে পড়তে পারে ইংরেজি হোক। তার নাম হচ্ছে ভগিনী নিবেদিতা এবং সেটা লিখেছে প্রব্রাজিকা মুক্তিপ্রাণ।
প্রকাশিত হয়েছে বাগবাজারের সিস্টার নিবেদিতা গার্লস স্কুল থেকে, সারদা মঠ থেকে, যার হেডকোয়ার্টার দক্ষিণেশ্বর ও আরিয়াতল। সেই সারদা মঠের থেকে প্রব্রাজিকা মুক্তিপ্রাণার লেখা ভগিনী নিবেদিতাকে সর্বশ্রেষ্ঠ আকর্ষণ করে। এছাড়াও ছোট ছোট কম দামের মধ্যে নিবেদিতার প্রামাণ্য জীবনী পাওয়া যায়। উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছে ভগিনী নিবেদিতা, লেখক হচ্ছে স্বামী তেজস্বানন্দ। এছাড়াও শঙ্করী প্রসাদ বসু, তার লেখা বই আছে নিবেদিতার উপরে, লোকমাতা নিবেদিতা, আরো অনেকের আছে, কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতা। এই সমস্ত বই রয়েছে, যদি কেউ পড়ে পড়তে পারে, পড়া প্রয়োজন, জানার প্রয়োজন। আমাদের চেষ্টা করতে হবে তাকে জানা। কেন এই মহাপুরুষদেরকে আমাদের জানা প্রয়োজন? যাতে সেই আগুনের, সেই তেজের সংস্পর্শে এসে আমাদের মধ্যেও সেই আদর্শের আগুন জ্বলে ওঠে, যাতে আমরাও আমাদের দুর্বলতা মুক্ত হতে পারি, যাতে আমাদের কাপুরুষতা কেটে যায়, যাতে আমরা মানুষ হতে পারি। সেই জন্যই জানা দরকার। নিবেদিতাকে জানলে, চর্চা করলে নিবেদিতার কিছু লাভ হবে না, লাভ হবে আমাদের। সংক্ষেপে বলতে হবে, বই পত্র প্রবন্ধ আছে, ডিটেলসে যাওয়া যাবে না অল্প সময়ের মধ্যে, জাস্ট কাজ করে ছুঁই যাব। নিবেদিতা, তার জন্ম হচ্ছে আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডে। তার আগের নাম হচ্ছে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। ওনাদের টাইটেল হচ্ছে নোবেল। নোবেল কথার ইংরেজি মানে, তার মানে হচ্ছে মহৎ। টাইটেলও নোবেল, কাজেও নোবেল, মহৎ। এবং পরবর্তীকালে যখন তিনি স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা লাভ করলেন, ব্রহ্মচর্য ব্রতে যখন স্বামীজি তাকে দীক্ষিত করলেন, তখন তার নাম, নতুন নাম হয়েছিল, নাম রেখেছিলেন নিবেদিতা। কি অপূর্ব নাম, ডেডিকেটেড, এত সুন্দর নাম এসেছিল। ডেডিকেশন, উৎসর্গ, আত্মোৎসর্গ এসব ছিল, নিবেদন ছিল, কিন্তু যে নিবেদিতা মানে নামটার সঙ্গে তার জীবন, তার কাজ এত সুন্দরভাবে মিলে গেছে, এত সুন্দরভাবে সার্থক হয়েছে বলার বাইরে। নিবেদিতার শরীর চলে যায় হিমালয়ের কোলে, দার্জিলিং। নিবেদিতা তার মৃত্যুর আভাস দিয়েছিলেন স্বামীজির মতোই, আগে ভাগে তিনি বলছিলেন যে আমি আর মানে শরীরে থাকবো না, কিন্তু এরকম করার ভাষা ছিল যে আমার তরণী ডুবছে, নৌকা ডুবছে, কিন্তু আমি সূর্যোদয় দেখবো। অর্থাৎ ভারতবর্ষ যেখানে নিবেদিতাকে ইয়ে করা হয়েছে, মানে তার ডেড বডি সাহিত্য হয়েছে, সেইখানে যে ফলক, স্মৃতি ফলক, সেই ফলকে লেখা আছে এখানে ভগিনী নিবেদিতা চির শান্তিতে সাইতা। যিনি ভারতবর্ষের জন্য তার জীবনের সর্বস্ব সমর্পণ করেছিলেন, এই তার জীবনের সমস্ত তিনি ভারতের সেবায় দিয়ে দিয়েছিলেন। এই জন্য তার যে নামকরণ নিবেদিতা, সেটা একদম সার্থক। নিবেদিতা প্রচন্ড বুদ্ধিমতী ছিলেন, প্রচন্ড সাহসীও ছিলেন। আবার তার বাবা ছিলেন ধর্মযাজক, তিনি ছিলেন আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী। পরে নিবেদিতা জন্মগতভাবে দুটো জিনিস ইনহেরিট করছেন, একটা হচ্ছে ধর্মভাব, আর একটা হচ্ছে বৈপ্লবিক চেতনা, স্বদেশ প্রেম, রাজনৈতিক চেতনা। মায়ের ফ্যামিলির দিক থেকে তার মধ্যে আসছে দেশপ্রেম, রাজনীতির প্রতি আকর্ষণ। আবার বাবার দিক দিয়ে তার মধ্যে আসছে, যেহেতু তার বাবা ধর্মযাজক, চার্চের
তার মধ্যে আছে ধর্মের প্রতি, সত্যের প্রতি অনুরাগ। এই হচ্ছে নিবেদিতার মেন। এটা নিবেদিতা চার্চের আন্ডারে বোর্ডিং স্কুলে থেকে কিন্তু উনি লেখাপড়া করেছেন লন্ডনে। আয়ারল্যান্ডে জন্মখালী, কিন্তু ওনার পড়াশোনা, বেড়ে ওঠা, লালিত পালিত হওয়া সেটা ইংল্যান্ডে। তা লন্ডনের একটা বোর্ডিং স্কুলে থেকে, তারপরে মাত্র 17 বছর বয়সে তিনি পড়াশোনা শেষ করে তিনি একটা স্কুলের দিদিমণি হয়ে গেলেন, শিক্ষয়িত্রী হয়ে গেলেন। তারপরে সেখানকার শিক্ষা পদ্ধতি, পড়ানোর স্টাইল ভাবানো, আরেক জায়গায় গেলেন। এরকম বিভিন্ন জায়গায় তিনি পড়িয়েছেন। তার কোনো জায়গায় তিনি প্রচলিত শিক্ষা পদ্ধতি মনোভূত হয়নি। তিনি শেষে নিজে একটি স্কুল করেন, ইংল্যান্ডে নিজে স্কুল করেন। সেখানে তিনি হেড দিদিমণি ছিলেন। তিনি প্রতিষ্ঠিত একজন শিক্ষয়িত্রী। নিবেদিতার লেখালেখি হাত ভালো ছিল। বিভিন্ন পত্র পত্রিকায় তিনি তখন লিখতেন, প্রবন্ধ লিখতেন। ফলে সেই তৎকালীন বুদ্ধিজীবী মহলে নিবেদিতা একটা পরিচিত নাম। তিনি ভালো বাগ্মীও ছিলেন, ভালো বলতে পারতেন। ফলে নিবেদিতা তখন চারিদিকে খ্যাতিও ছিল। নিবেদিতার যে ধর্মের প্রতি অনুরাগ, সেইটা তার মধ্যে সবসময় কাজ করতো, সত্যের প্রতি অনুরাগ। কিন্তু সেইটা ওই খ্রিস্টান ধর্মের যে চার্চের যে ধর্ম, তার দ্বারা পরিতৃপ্ত হচ্ছিল না। নিবেদিতার মনে যে প্রশ্ন, সেই প্রশ্নের সদুত্তর তিনি খ্রিস্টান ধর্মের মধ্যে পাচ্ছিলেন না, বাইবেলের মধ্যে পাচ্ছিলেন না। ওদের একটা গতানুগতিক নিয়ম চলছে, এই শুক্রবারে সপ্তাহে একদিন, না রবিবারে সপ্তাহে একদিন ধর্ম পালন করে বিরাট হয়ে গেল। নিবেদিতার মনে অশান্তি, শান্তি পাচ্ছেন না। নিবেদিতা যা জানতে চাইছেন পাচ্ছেন না। পরে তিনি হতাশ হচ্ছেন, খ্রিস্টান ধর্মের প্রতি তার আস্থা চলে যাচ্ছে। কিন্তু নিবেদিতা জানতেন যে একদিন তিনি আহ্বান পাবেন। একদিন এদিকে 1893 খ্রিস্টাব্দে আমেরিকার চিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ গেছেন এবং তিনি সেখানে বিশাল জগৎজোড়া নাম হলো, সাফল্য লাভ হলো। তারপরে স্বামীজি আমেরিকা থেকে এতে গেছেন। 2 বছর পর 1895 সালে ইংল্যান্ডে গেছেন। সেইখানে তিনি একজনের বাড়িতে অতিথি হয়ে আছেন এবং তারা বিবেকানন্দের বক্তৃতার আয়োজন করেছে। সেই বাড়ির সঙ্গে নিবেদিতার পরিচয় ছিল, অর্থাৎ মার্গারেট নোবেলের পরিচয় ছিল। তারা মার্গারেট নোবেলকে জানে যে ওর মধ্যে একটা ধর্ম জিজ্ঞাসা আছে। সেই জন্য তাকে নিমন্ত্রণ করল যে এরকম আমাদের বাড়িতে একজন ভারতীয় যোগী বক্তব্য রাখবেন। নিবেদিতার সঙ্গে স্বামীজির সেই প্রথম পরিচয় লন্ডনে 1895 খ্রিস্টাব্দে। নিবেদিতা শুনলেন স্বামীজির যে ধর্ম ব্যাখ্যা এবং তার যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এই দুটোতেই নিবেদিতা ভীষণভাবে প্রভাবিত হলেন, মুগ্ধ হলেন। ভাবছিলেন যে ঠিক ঠিক যেন আমি পথ দেখতে পাচ্ছি, আমার প্রশ্নের উত্তর পাচ্ছি। সেইগুলো আবার সেগুলো বাড়ি থেকে চিন্তা করতেন যে কি আজকে শুনলাম, সেগুলো উনি ভাবতেন। সেই শুরু। তারপরে ইংল্যান্ডে, লন্ডনে স্বামীজি যেখানে যেখানে বক্তৃতা দিয়েছেন, আলাপ আলোচনা করেছেন, সেখানেই নিবেদিতা ছুটতেন, সেখানেই গিয়ে শুনতেন স্বামীজির ধর্ম ব্যাখ্যা। নিবেদিতা প্রশ্নের পর প্রশ্ন করতেন, তর্ক করতেন। কেন? যাই হোক, সেই শুরু। তারপরে তো স্বামীজি ভারতবর্ষে চলে আসেন এবং ভারতবর্ষে স্বামীজি উপলব্ধি করেছেন যে ভারতকে বাঁচতে হবে, ভারতকে উঠতে হবে, ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে হবে। কেন? সমগ্র পৃথিবীর জন্য ভারতের এই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার প্রয়োজন। সারা পৃথিবীর সমগ্র মানব জাতিকে Created with free version for non-commercial use. অর্থাৎ তার আধ্যাত্মিকতাকে বাঁচাতে হবে, তার ধর্মকে বাঁচাতে হবে। কেন? এটা জগৎ কল্যাণের জন্য
আজকে এই ভারতের এই বেদান্ত ধর্মে বিশেষ প্রয়োজন আছে। এই কথা স্বামীজি নিবেদিতাকে বোঝাতে সক্ষম হয়েছিল। আর কি স্বামীজি বললেন যে এই ভারত কেন পিছিয়ে আছে দুটো কারণে। এক হচ্ছে সাধারণ মানুষ, কমন পিপল, সাধারণ মানুষ, তাদেরকে অবহেলা করা। তাদেরকে আমরা বলেছি তোরা মানুষ নয়, আমাকে ছুঁস না, তোদের ছায়া মারলে পাপ হয়। এই তো তোর ছায়া তোমার গায়ে পড়ে গেল, দিলি মাটি করে আবার চান করে আসতে হবে। মানুষকে আমরা কুকুরের থেকেও ঘৃণা করতাম। আমাদের ছিল ব্রাহ্মণ্যবাদ, পৌরহিত্যবাদ, এইভাবে মানুষকে ঘৃণা করা হয়েছে। সাধারণ মানুষ ভুলেই গিয়েছিল যে তারা মানুষ। তারা তাদের ব্যক্তিত্ব হারিয়েছিল, অস্বীকৃত করে তাদেরকে রাখা হতো। আর সাথে সাথে মেয়েদিকেও অস্বীকৃত করে তাদেরকে রাখা হতো। আর সাথে সাথে মেয়েদিকেও আমরা লেখাপড়া থেকে বঞ্চিত করেছিলাম। তখন মেয়েদিকে অশিক্ষিত করে রাখা হতো যে মেয়েরা লেখাপড়া শিখবে, মেয়েরা লেখাপড়া শিখলে অমানুষ হয়ে যাবে। অতএব তখনকার সমাজ নারী শিক্ষার অনুমোদন দেয়নি। তারা থাকবে পর্দামসীন, পর্দার ভেতরে, পর্দার বাইরে যাবে না। অসূর্যম পশ্চা, সূর্যের আলো মেয়েরা দেখবে না, এই অবস্থা। স্বামীজি বললেন যে একটা পাখায় যেরকম পাখি উঠতে পারে না, একটা ডানায় যেরকম পাখি উঠতে পারে না, ঠিক সেই রকম মেয়েরা যদি অশিক্ষিত হয়ে থাকে তাহলে কিন্তু এই দেশ যাবে না। এক পক্ষে পক্ষের উত্থান অসম্ভব। সে দুটো পক্ষ, একটা পুরুষ একটা নারী, উভয়কে শিক্ষিত হতে হবে, তবেই এই দেশে ভারতের উন্নতি হবে। কিন্তু এই মেয়ে তাহলে যাবে যাবে না। শিক্ষা এক পক্ষে পক্ষের উত্থান অসম্ভব। সে দুটো পক্ষ, একটা পুরুষ একটা নারী, উভয়কে শিক্ষিত হতে হবে, তবেই এই দেশে ভারতের উন্নতি হবে। কিন্তু এই মেয়েদিকে জাগাবে কি, শিক্ষা দেবে কি? Created with free version for non-commercial use. তারা তো পর্দার মধ্যে রয়েছে, কুসংস্কারের ছন্দ। 5 বছর 6 বছর বয়স থেকে সব বিয়ে হয়ে যায়। গৌরীদান প্রথা, বাল্য বিবাহ, 7 বছর 8 বছর হলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তাহলে এই মেয়েদের কি করে শেখাবে, কে তুলবে? কোনো মেয়ে এগিয়ে আসছে না। সেই জন্য স্বামীজি নিবেদিতাকে মার্গারেটকে চিঠি লিখলেন। চিঠি লিখে তাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানালেন। বললেন যে আমার বিশ্বাস ভারতে তুমি কাজ করলে তুমি বিরাট সাফল্য পাবে এবং তোমার মধ্যে সেই কোয়ালিটিগুলো আছে যা আমাদের মানে মেয়েদের জাগাতে গেলে প্রয়োজন। তোমার মধ্যে সেই ঐকান্তিকতা আছে, আছে অসীম প্রীতি, আছে পবিত্রতা, আছে সাহস, আছে শিক্ষা। সর্বোপরি তাকে ভ্রমণীতে বললেন যে তুমি ভারতে এসো, ভারতে এখন তোমার মতো নারীর প্রয়োজন। ভারতের জন্য, বিশেষ করে নারী জাতির জন্য, স্ত্রী শিক্ষার জন্য একজন সিংহীর প্রয়োজন। তারপর বললেন যে হে মহাপ্রাণ ওঠো, জাগো, জগৎ দুঃখে পুরে খাপ হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। এইভাবে স্বামী তাকে আহ্বান জানালেন। পাশাপাশি আবার এও বলে দিলেন যে তবে তুমি আসবার আগে 1000 বার চিন্তা করে এসো, কেন এই দেশে এসে সম্পূর্ণ অন্য ছবি দেখবে। আমাকে দেখে আর ভারতবর্ষের মেলাটা বলে হবে না। এখানে এসে দেখবে অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্র, কুসংস্কার, নানা রকম তুমি দেখবে। তার মধ্যে তোমাকে আসতে হবে। আর এখানে কারো ভরসা এসো না যে কেউ তোমায় আশ্রয় দেবে, এসব আশা করো না। অন্যের উপর নির্ভর করে বাঁচবে আশা করো না। এখানে তোমাকে সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়াতে হবে। এতে যদি রাজি থাকো তাহলে আসতে পারো। সম্পূর্ণ অন্যরকম ক্লাইমেট। আগে তিনি আসবেন শীতের দেশের মেয়ে, আর আমাদের হচ্ছে গরমের দেশ। সম্পূর্ণ বিপরীত ক্লাইমেট, সম্পূর্ণ অনিশ্চিত জীবন। অপরদিকে তিনি প্রতিষ্ঠিত জীবনে রয়েছেন, সুখ স্বাচ্ছন্দ্য আরামের মধ্যে রয়েছেন।
স্বামী সে কথাও লিখে দিলেন, তোমার ইংল্যান্ডে যে তুমি যে কমফোর্ট, স্বাচ্ছন্দ্য, সুখ স্বাচ্ছন্দ্য, আরামের জীবন, বিলাসপূর্ণ জীবন, সে ভারতবর্ষে কল্পনাও করতে স্বপ্ন। সব জেনেও নিবেদিতা আসতে রাজি হলেন। নিবেদিতা আসতে রাজি হলেন কেন? নিবেদিতা জানতেন যে আর 5 জনের মতো সাধারণভাবে জীবন কাটাতে আমার জন্ম হয়নি। আর 5 জনের মতো রামাসামা, হ্যাঁ, এই সময় এইভাবে জীবন কাটাতে আমি পৃথিবীতে আসিনি। যাই হোক, তিনি এলেন এবং কলকাতার একটা ভালো জায়গায় ঘর ভাড়া নিয়েছিলেন, চৌরঙ্গি পার্সি এলাকায় সাহেব পাড়ায়। সেখানে থেকে ভাবলেন যে না, এখানে থেকে প্রকৃত কলকাতাকে চেনা যাবে না, প্রকৃত বাংলাকে, পশ্চিমবঙ্গে বঙ্গ চেনা যাবে না, কেন ওটা ইংরেজরা থাকে ভালো জায়গা। প্রকৃত যেখানে বাঙালি রয়েছে, ভারতীয় রয়েছে, কলকাতাবাসী রয়েছে, সেখানে কি আমার থাকতে হবে, চিনতে হবে। সেই জন্যে তিনি বাগবাজারে চলে আসেন। কিন্তু নিবেদিতাকে দেখলেই আমাদের দেশের মানুষ তখন তো চোখের সামনে জানলা বন্ধ করে দিত, নিবেদিতাকে দেখলেই দরজা বন্ধ করে দিত। কেন এই বাবা সকালবেলা বাজার ছ্যাঁচা ছ্যাঁচা, একটা বলেছ মুখ দেখে ফেললাম, মেম দেখে ফেললাম, বলেছ। হ্যাঁ, নিবেদিতা যখন তার স্কুল, যখন পরবর্তী সময় স্কুল করে কেউ তাদের মেয়েকে নিবেদিতা স্কুলে পড়তে পারাচ্ছে না। নিবেদিতা বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে ভিক্ষা চাইছি। কারোর মনে হয় কি করছে যে আপনাদের বাড়ির মেয়েটাকে আমার স্কুলে পাঠান, আমরা লেখাপড়া শেখাবো, পাঠান। সব শুনলো চুপচাপ, কিছু বললো না। যেই নিবেদিতা চলে গেল, তারপর নিবেদিতা ঘুরে দেখছে যে যে জায়গাটায় নিবেদিতা দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা গোবর দিয়ে লেপছে। মানে ওইখানটা দাঁড়িয়ে ছিল, মানে ওই জায়গাটা অশুদ্ধ হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। নিবেদিতা দেখছে যে সেখানটা আমার গোবর দিয়ে ওরা শুদ্ধ করছে। তা এই অবস্থার মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। সেই জন্য স্বামীজি চিন্তা করলেন কি করা যায়। তখন মনে করলো মা সারদার কথা। মা সারদা তখন বাগবাজার আছে, ভাবলেন মায়ের কাছে নিয়ে যায়। মা যদি অ্যাকসেপ্ট করে তাহলে ধীরে ধীরে হয়তো সমাজ, তখন মেঘলাও আরো যারা সব পাশ্চাত্যের তারা ছিল, অলিপুর, এই সবকে নিয়ে স্বামীজি বাগবাজারে গেলেন। স্বামীজি নিচে রইলেন, মা দোতলায় ছিলেন। ওরা সব দোতলায় গেল, স্বামীজি জানেন। নিবেদিতা তখন মার্গারেট এলিজাবেথ নোবেল, হ্যাঁ, এবং আরো সবাই মেঘলাউ টাগলাউ, এরা দোতলায় মায়ের ঘরে গেল। ওদিকে দরজার কাছে দেখতে পেয়ে মা উঠে গিয়ে ওদিকে আহ্বান করলেন, এসো এসো বলে। তারপরে মা জিজ্ঞাসা করছেন যে তোমার নাম কি? বলছেন আমার নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। মা বলছেন অত ফটোমোটো নাম আমি বাবা বলতে পারবো না, তুমি আমার টুকি। মা বলেন আমি তোমাকে খুকি বলে ডাকবো। এই যে আদরের সম্বোধন, খুকি বলে ডাকবো, শুধু তাই নয়, নিবেদিতাকে মা হাত ধরে ঘরে নিয়ে এসে নিজের বিশাল ব্রাহ্মণের ঘরে দিল। তার জন্ম একটা আওয়াজ পাড়াগ্রামে জয়ালবাড়িতে, মুখুজ্জে বাড়িতে, ঘোর সংস্কার রক্ষণশীল ফ্যামিলি বড় হয়েছে। তথাকথিত লেখাপড়া শেখেননি, কিন্তু মানসিকতায় দেখুন কতখানি তিনি আধুনিক। বিয়ে হয়েছে চট্টোপাধ্যায় ফ্যামিলিতে, আর এক কামার পুকুরে, সেও আর এক ব্রাহ্মণ ফ্যামিলি। তাহলে তখনকার দিনের লেখাপড়া না জানা ব্রাহ্মণ ঘরের একজন বিধবা, কিন্তু তিনি কতটা সংস্কার মুক্ত। তিনি ওই মেঘলাউ নিবেদিতার সঙ্গে একসঙ্গে বসে খেলেন, ফলটা ভাবা যাবে না। এবং সেই সব খবর আমার কোন জনবাড়িতে পৌঁছল, এবং এখানে লোকে সব বলতে লাগলো ছ্যা 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 ছ্যা, উনি এগুলো কি করছেন, এরপর তো আপনাকে আমাদের সঙ্গে মিশতে পারবে না। মা সব দেখাতে পারছি, নিবেদিতা থাকবে কোথায়? মা বলেন আমার ঘরে। হ্যাঁ, নিবেদিতার মায়ের ঘরে থাকার ব্যবস্থা হলো। মেঝেতে মাদুর পেতে, তখন তো খাট নেই, মাদুরের বসে। যাই হোক, কিন্তু মা নির্বিকার হলেও
নিবেদিতা বুঝতে পারছে যে সমাজ এগুলো মেনে নেবে না, ভবিষ্যতে আমার জন্য মাকে অসুবিধায় পড়তে হতে পারে। সেই জন্য নিবেদিতা উল্টো দিকে, বাগবাজারের উল্টো দিকে একটা ঘর ভাড়া নিলেন। কিন্তু সেই ঘর ভাড়ার টাকা কোথা থেকে আসবে, খাবেন কি, করবেন কি, টাকা কোথায় পাবেন? ওনাকে ওনার এক বিদেশি বান্ধবী মাসে 15 টাকা করে দিতে চেয়েছিল, কিন্তু নিবেদিতা সেই টাকা নিলেন না। যে না, নিজের উপায় কি লেখবার শক্তি। তার বিবেকানন্দের সম্বন্ধে লেখা দি মাস্টার অ্যাজ এ সহিং, বিখ্যাত বই দি মাস্টার অ্যাজ এ সহিং। মা কালীর সম্বন্ধে বিখ্যাত বই কালিদা মাদার। সেই বইয়ের মাধ্যমে তিনি মা কালীর সম্বন্ধে বিদেশে প্রচার করেছেন। মা কালীর বলে তিনি দুটো বক্তৃতা দিয়েছেন, হ্যাঁ, কলকাতায় কালীঘাটে বক্তৃতা দিয়েছেন, তারপরে বিভিন্ন আলবার্ট হলে বক্তৃতা দিয়েছেন। স্বামীজির কাছে শিখেছেন ভারতের ইতিহাস, ভারতের দর্শন, ভারতের পুরাণ, ভারতের দেবদেবী। দিনের পর দিন শুনেছেন, জেনেছেন। আমরা কজন ভারতীয় নিবেদিতার মতো হিন্দু ধর্মকে জানি, আমাদের পুরাণ, আমাদের ইতিহাস, আমাদের বেদান্ত জানি? সন্দেহ আছে, আমরা জানি না। নিবেদিতা যা জানতেন। নিবেদিতা লিখেছে দ্য ওয়ে অফ ইন্ডিয়ান লাইফ, হিন্টস অন ন্যাশনাল এডুকেশন, তার আগে বলেছি দি মাস্টারাইজেশন। তারপরে এরকম বহু বই আছে, শিব অ্যান্ড বুদ্ধ, শিব এবং বুদ্ধের উপরে। এসব বই বাংলাও পড়া যায়, ইচ্ছে করলে পড়া যাবে। তো যাই হোক, নিবেদিতা এইভাবে কাজ শুরু করলেন। যখন মা অ্যাকসেপ্ট করলো, একটু কাজের পক্ষে সুবিধা হলো। তারপরে স্বামীজি কলকাতায় স্টার থিয়েটারে সব বুদ্ধিজীবীদের, শিক্ষিত মানুষদের আহ্বান করে সেখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে সকলের সঙ্গে নিবেদিতার পরিচয় করিয়ে দিলেন। নিবেদিতা ভারতে আসার 3 মাসের মধ্যে প্লেগ রোগ শুরু হলো, মহামারী। এখন যেরকম করোনা মহামারী আতঙ্ক, ঠিক একইভাবে প্লেগ মহামারী তখন শুরু হয়ে গেল। দলে দলে মানুষ কলকাতা ছেড়ে পালাতে লাগলো। যারা কলকাতার মানুষ তারা সব ভয় আতঙ্কে কলকাতা ছেড়ে দিয়ে পালাচ্ছে। সবচেয়ে বড় কথা, কেন বহু মানুষ মারা যাচ্ছে, বিরাট রিস্কের ব্যাপার, ছোঁয়াচে রোগ, মহামারী। কিন্তু নিবেদিতা সেটা তোয়াক্কা করলেন না। সবাই 3 মাস এসছে, কিন্তু আমাদের দেশকে তিনি নিজের দেশ করে ফেলেছেন। তিনি সবসময় বলছেন মাতৃভূমি, আমার দেশ, গর্ব করে বলছেন মাতৃভূমি। নিবেদিতা স্কুলে একটা ঘটনা আছে। নিবেদিতা একবার গিয়ে সব বাচ্চা মেয়েদের বলছে, তোমরা কি করছো? সবাই বলছে লাইন টানছি দিদিমণি। নিবেদিতা শুনে মুখটা লাল হয়ে গেল। লাইন টানছি, সবাই বলছে ঠিক করে বলো, বাংলায় বলো, তোমরা কি করছো? সবাই বলছে লাইন টানছি। একটা বাচ্চা মেয়ে বলেছে রেখা টানছি দিদিমণি। নিবেদিতার কি আনন্দ, কি সোজা, কত সুন্দর তোমাদের ভাষা, কি সুন্দর তোমাদের ভাষা, তোমরা নিজের ভাষাটা ভালো করে জানো। লাইন কি বলো, রেখা। রবীন্দ্রনাথ ঠাকুর একবার নিবেদিতাকে বলেছিলেন যে জোড়াসাঁকোয় তাদের বাড়িতে গিয়ে তিনি তাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে ইংরেজি শেখান। এই অনুরোধ রবীন্দ্রনাথ করেছিলেন নিবেদিতাকে। নিবেদিতা রেগে গিয়েছিলেন, আপনি বলেন কি, আমি আপনাদের বাড়িতে গিয়ে ইংরেজি শেখাতে এসেছি, সেই জন্য ভারত এসেছি। আর এত ইংরেজির প্রতি আপনাদের দুর্বলতা কেন? ইংরেজি শুনলে লাল করে না। ভালো করে নিজেদের মাতৃভাষাটাকে শিখতে বলুন, ভালো করে আগে বাংলাটা শিখুন। নিবেদিতা নিজে বাংলা শিখলেন, বাংলা শিখলেন যাতে করে তার কাজ করতে সুবিধা হয়। তা সেই প্লেগ হয়েছে, ঝাড়ুদার পাওয়া যায় না, রাস্তায় সব ময়লা তুলছে। এই দেখে তখন আমাদের আজ যারা বাংলা সব এলাকায় যারা যুবক ছিল, যারা রকে বসে আড্ডা মারছিল, তাদের লজ্জা লাগলো যে একটা বিদেশি মহিলা তিনি রাস্তায় নেমে ঝাড় দিচ্ছেন, বসে করছেন, তাহলে তো আমাদেরও কিছু করা উচিত। এই স্বাবলম্বন কবে ঝাড়ুদার আসবে সেই আশায় বসে হবে, তখন অন্যরা সে কাছে হাত লাগাবে। নিবেদিতার ওই সময় 2 বার মরণাপন্ন হয়েছিলেন লাইফ রিস্ক, কিন্তু তিনি তোয়াক্কা করেননি। গোটা বাড়ি ফাঁকা, বাবা মা ছেড়ে চলে গেছে, তাদের বাচ্চা পড়ে রয়েছে, ঘরে বাচ্চা পড়ে সব চলে গেছে, চিৎকার করছে।
নিবেদিতা কান্না শুনেছি, তাদের ঘরে ঢুকে দেখতে একটি বাচ্চা পাট দিয়ে ঘুমাচ্ছি। নিবেদিতা সারা রাত জেগে তার সেবা করছে, শুশ্রূষা করছে, ওষুধ খাওয়াচ্ছি। হ্যাঁ, আর সেই বাচ্চাটা নিবেদিতা হয়ে গেছে এবং সেই পাট দিয়ে সেই শিশু সে মা মা বলতে বলতে নিবেদিতার মুখের দিকে চাইছে, সে কিন্তু মানব ত্যাগ করে মারা গেছে। এরকম একটি মেয়ে একাধিক ঘটনা। অনেক শিশু এই নিবেদিতাকেই মা ভেবে মা বলতে বলতে মারা গেছে। তাদের নিজেদের সব আত্মীয় স্বজন সব হওয়া হয়ে গেছে। নিবেদিতা এইভাবে কাজ করেছে, সব ভাবা যাবে না, কল্পনা করা যাবে। বাংলাদেশে বন্যা হয়েছে, জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, টান দিয়ে দুর্ভিক্ষ হয়েছে, ছুটে যাচ্ছেন সেবা করতে। মূর্তিমতী সেবা যাকে বলে। আর ওই স্কুল অনেক বছর দাঁড় করেছে, কিন্তু দেখছেন কোনো ছাত্রী হয়তো পড়াশোনায় ভালো, হয়তো প্রতিভা আছে, হয়তো পড়ায় মনোযোগ আছে, কিন্তু কিছুদিন পরেই দেখছে সেই মেয়েটা আসছে না। খোঁজ নিচ্ছে কি হলো, মেয়েটা কেন আসছে না, না বিয়ে হয়ে গেছে। নিবেদিতা হতাশেন সহযোগী আরেকজন বিদেশি, তার নাম ক্রিস্টিন, সিস্টার ক্রিস্টিন। তারা চিন্তা ভাবনা করে বললো যে এইভাবে হবে না, ওদের মায়েরকে লেখাপড়া শেখাতে হবে, ওদের গার্জেনদের শেখাতে হবে। তখন উনি বয়স্কদের জন্য আলাদা একটা বিভাগ করলেন স্কুলে, তাদেরকে পড়াতে। নিবেদিতা তাদেরকে সেলাই শেখাতো, হাতের কাজ শেখাতো, অঙ্কন শেখাতো, ক্রিস্টিন তাদেরকে অন্যান্য সাবজেক্ট পড়াতো। এইভাবে ওদিকে শিক্ষিত করে এইভাবে আজকে শিক্ষা হয়েছে। তারপরে নিবেদিতা উপলব্ধি করলেন যে ভারতকে জানাতে হলে তাকে সমস্ত ফিল্ডে জানাতে হবে। তার শিল্প, বিজ্ঞান, সমস্ত জায়গায় নিবেদিতা তার প্রভাব বিস্তার করেছে। জগদীশ চন্দ্র বসু করে নিবেদিতার প্রভূত প্রভাব ছিল। সকলকে উৎসাহ দিচ্ছে, অবনীন্দ্রনাথ ঠাকুরকে উৎসাহ দিচ্ছে, নন্দলাল বসুকে অজন্তায় পাঠাচ্ছেন, অজন্তীয়রা ওই ছবিগুলোকে তুমি ধরে আমরা বিভিন্ন ফিল্ডে যাতে ভারতের জাগরণ হয়। দেশীয় জিনিসের প্রতি তার কি আকর্ষণ, ভারতের সামান্য জিনিসটাকে তিনি কি ভালোবাসতেন। এই গরমে নিবেদিতা থাকতে পারছেন না, তার তখন যেন কারেন্ট নেই, পাখা নেই, লাইট নেই। তিনি ওইসব বই লিখছেন, সারাদিনের পরিশ্রম করে রাত্রে বই লিখছেন, ওই বই বিক্রি করে পয়সা হবে তখন তার স্কুল চলবে। সারা শরীরে ঘামাচি হয়ে গেছে, ঘামছেন, এক হাতে তালপাতার পাখা নিয়ে হাওয়া করছেন, এক হাতে বই লিখছেন লন্ঠন জেলে। এসব ভাবা যাবে তাদের আন্তর দেয়, অর্ধেক দিন খেতে পারেনি। এই না খেয়ে না দিয়ে সব শরীর ভেঙে গেল, ভীষণ রোগা হয়ে গেলেন, অত অল্প বয়সে মারা গেলেন, জীবনটাকে আহুতি দিয়ে দিলেন। তারপরে তিনি দেখলেন যে ভারতবর্ষের যেটা সব থেকে এখন প্রয়োজন সেটা হচ্ছে যে স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা। এই ব্রিটিশকে তাড়াতে হবে। সেই জন্য তিনি ছিলেন সহিংসকে পুরো বিশ্বাসী ছিলেন। তিনি ঋষি অরবিন্দ, বারিক ঘোষ থেকে আরম্ভ করে বহু তৎকালীন যারা বিপ্লবী তাদেরকে প্রভাবিত করতে লাগলেন, অনুপ্রাণিত করতে লাগলেন, বিভিন্ন লেখালেখি করতে লাগলেন, বক্তৃতা দিতে লাগলেন। কিন্তু বেলুড়মঠের তিনি তখন কিন্তু মেম্বার, উনি কিন্তু ব্রহ্মচারিণী এবং রামকৃষ্ণ মিশনের একজন মেম্বার। ফলে কি হবে, রামকৃষ্ণ মিশনও কিন্তু জড়িয়ে যাবে। এবং বিবেকানন্দ তার নির্দেশে লিখে গেছে যে রামকৃষ্ণ মিশন সন্ন্যাসীদের সংঘ, এর সঙ্গে রাজনীতির কোনো সংস্রব থাকবে না। অতএব নিবেদিতা সরাসরি রাজনীতি করছে, যে কোনো সময় বেলুড়মঠ উঠে যাবে, পুলিশের প্রবে পড়ে যাবে। যাই হোক, সেই জন্য রাজা মহারাজ নিবেদিতাকে ডেকে বললেন, সেই ব্রহ্মানন্দ মহারাজ, যে তুমি যে কোনো একটা পথ বেছে নাও। তখন রাজা মহারাজকে বললেন যে না, আমি রাজনীতি ছাড়ব না। তাহলে নিবেদিতা কি ডিসিশন নিচ্ছে, কত বড় ডিসিশন নিচ্ছে। একটা বিদেশি মেয়ে এসে তাকে কিন্তু বেলুড়মঠ ছেড়ে দিতে হবে, রামকৃষ্ণ মিশন ছেড়ে দিতে হবে। রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার কোনো আর সম্পর্ক থাকবে না। নিবেদিতা পরের দিন খবরের কাগজে লিখে জানিয়ে দিলেন যে আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আমি ওদের এখন কেউ নই, মেম্বার নই। আমার কোনো কাজের জন্যে, কার্যকলাপের জন্যে রামকৃষ্ণ মঠ মিশন তার কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাহলে রামকৃষ্ণ ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে তিনি বদ্ধপরিকর। জানছেন যে আমার গুরুদেবের স্বপ্ন পূরণ করতে গেলে আমাকে এই ভারতের সেবায় ঠিক ছাপাতে গেলে এই দেশকে স্বাধীন করতে হবে। রাজনীতি ছাড়লে হবে না, বিপ্লব ছাড়লে হবে না।
দরকার হলে তিনি তার গরুর প্রতিষ্ঠিত মিশন ছেড়ে দিলেন। খাবো কি, পরবো কি, থাকবো কি, আমি এই ছেড়ে যাবো কোথায় ভাবেননি। এই হচ্ছে তিনি তেজস্বিনী, এই হচ্ছে সিংহী। তিনি সমস্ত অনিশ্চয়তার মধ্যে নিজেকে চলে গেলেন। যাই হোক গিয়েও তিনি কিন্তু আমাদের বিপ্লবীকে ভিতরে ভিতরে বিভিন্নভাবে সাহায্য করছেন। বিভিন্ন বন্ধু বান্ধব ফিট করে রেখেছিল যে ইংরেজ কখন কিভাবে এগোচ্ছে, পুলিশ যাবে, অমুক সময় তোমার তার আগে কেটে পড়ো, অমুক করো, বিভিন্ন সময় পরামর্শ দিতেন, এ করতেন। যাই হোক এইভাবে তাহলে আমরা দেখলাম, প্লাস তার সঙ্গে তার সাধন ভজন ধ্যান ধারণা আধ্যাত্মিক দিক সেগুলোও ছিল। তাহলে নিবেদিতার জীবন বিশ্লেষণ করে আমরা দেখছি যে একজন বিদেশি হয়ে তিনি কতখানি আমাদের দেশকে আপন করে নিয়েছেন, বিশ্বে একাকার হয়ে গেছে। তিনি এইটাকেই তার মাতৃভূমি ভাবছেন, যার যে ভালোবাসা, যে ভারত প্রেম, মানে আমাদের তার ধারে কাছে, তার ধারে কাছে আমাদের যারা জন্মগত হয় ভারতীয় তাদের নেই। নিবেদিতার কাছ থেকে আমাদেরকে শিখতে হবে যে কেমন করে দেশকে ভালোবাসতে হয়, কেমন করে দেশালয় প্রেম, মানব প্রেম যেন আমাদের মধ্যে কিছুটা হলেও অন্তত আসে। এবং এইভাবে আমরা যেন নিবেদিতার পদাঙ্ক অনুসরণ করতে পারি। এই প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানেই শেষ করি।